এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা যদি সত্যি হয়, তাহলে সিটি কর্পোরেশনগুলোর প্রশাসকদের মেয়াদ একেবারেই স্বল্প হওয়ার কথা। কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে অচিরেই যে সিটি কর্পোরেশনগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে সেখানে নির্বাচন দেওয়া হবে। সেটা আমার প্রসঙ্গ না। ঢাকাসহ খুলনা, গাজীপুর, সিলেট এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে নতুন যে প্রশাসকদেরকে নিয়োগ দেওয়া হলো, তারা যে একটি রাজনৈতিক জমি স্বল্প সময়ের জন্য হলেও পেলেন, সেটাই আসলে আমার আজকের এই বিশ্লেষণের মূল উদ্দেশ্য। দর্শক, ঢাকা টাইমস ডিজিটালে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। রাজনীতি এবং রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আমরা নিয়মিত এই আলোচনায় থাকব। আজকে ঢাকা সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর এবং দক্ষিণ দুজন নতুন প্রশাসক পেয়েছে। ঢাকা উত্তরে অত্যন্ত চমকপ্রদভাবেই শফিকুল ইসলাম মিল্টন, যিনি ঢাকা 16 আসনে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের বিরুদ্ধে নির্বাচনী ময়দানে ছিলেন এবং খুব ভালোভাবে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি হেরে গেছেন। বিএনপির কেউ কেউ বলে তাকে জোর করে পরাজিত করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নেত্রী নীলুফার চৌধুরী মনি, তিনি তো টক শোতে পরিষ্কার বলেছেনই যে তার বিজয়কে কেড়ে নেওয়া হয়েছে, মূলত তিনি জিতেছিলেন, পরবর্তীতে প্রশাসনিক কুয়ের মাধ্যমে তাকে হারানো হয়েছে। আমি সেদিকে যাব না, আমি শুধু এটুকুনি বলবো যে শফিকুল ইসলাম মিল্টন একটি দারুণ সুযোগ পেয়েছেন। ঢাকা সিটি কর্পোরেশনের যে দক্ষিণ, সেখানে আব্দুস সালাম বীর মুক্তিযোদ্ধা, একসময় অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন, পরবর্তীতে ঢাকার দক্ষিণ বিএনপির আহ্বায়ক হয়েছিলেন। তিনি প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন এবং তার এই নিয়োগ পাওয়াটা প্রত্যাশিতই ছিল, যেহেতু ঢাকা 13 আসনে বিএনপির মনোনয়ন প্রায় তিনি পেয়েছিলেন, এমন একটা অবস্থা ছিল। পরবর্তীতে তাকে তার মনোনয়ন স্যাক্রিফাইস করতে হয়। মূলত ববি হাজ্জাজ যখন এনডিএম থেকে বিএনপিতে যোগদান করেন, তখন আব্দুস সালামকে তড়িঘড়ি করে ঢাকা 17 আসনে, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচন করেছেন, তাকে প্রধান সমন্বয়কারী করা হয় এবং আব্দুস সালাম অত্যন্ত সফলতার সাথে তার সেই দায়িত্ব পালন করেন। কম ভোটের ব্যবধানে হলেও বিএনপি প্রার্থী তারেক রহমান সেখানে ভালোভাবেই জিতেছেন। তো আব্দুস সালাম একসময় ঢাকার ডেপুটি মেয়র ছিলেন এরশাদের আমলে, তিনি একসময় জাতীয় পার্টিতে ছিলেন। পরবর্তীতে দীর্ঘ সময় বিএনপি রাজনীতি করলেও তিনি কোনো প্রশাসনিক দায়িত্ব পাননি, অথবা কখনো বিএনপির মনোনয়নও পাননি জাতীয় সংসদে। তো সেই হিসাবে আব্দুস সালামের এই যে নতুন নিয়োগ, এটি কিন্তু তার একটি রাজনৈতিক ভিত্তি নতুন করে স্থাপিত হওয়ার একটি সুযোগ। পাশাপাশি ইশরাক হোসেন, যিনি অতীতে বিএনপির মনোনয়ন নিয়ে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নির্বাচন করেছেন, তার কিন্তু নতুন করে মেয়র হওয়ার যে সুযোগ, সেটি কিন্তু কিছুটা হলেও আমি মনে করি যে আব্দুস সালামের এই নিয়োগের মাধ্যমে বাধাগ্রস্ত হবে, এমনকি হয়তো প্রায় অসম্ভবই হয়ে পড়বে। ঢাকা উত্তরে একইভাবে তাবিত আওয়াল, তারও মেয়র প্রার্থী হওয়া ভবিষ্যতের জন্য একটি কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, যেহেতু তার পিতা আব্দুল আল মিন্টু, তিনি সরকারের মন্ত্রিসভায় আছেন এবং একজন শক্তিশালী মন্ত্রী। তো বিএনপি যে একই পরিবারে এক পদ, এই নীতি যে তারা নিয়েছে, সেখানে তাবিত আওয়ালের ভবিষ্যতে মেয়র হওয়া একটু দুঃসাধ্য হয়ে দাঁড়ালো। সবচাইতে আমার কাছে এটা মনে হয় যে ঢাকার বাইরে বিএনপি যে রাজনৈতিক যে সিদ্ধান্তগুলো, সেই সিদ্ধান্তগুলো যেই নিক বা কালেকটিভ, এটা হতে পারে এটা প্রধানমন্ত্রী, এটা তার একক সিদ্ধান্ত হতে পারে, বিএনপি দলগতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। খুলনা সিটি কর্পোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, তাকে প্রশাসক করার মাধ্যমে বিএনপি
যে বার্তাটা দিতে চেয়েছে বলে আমার কাছে মনে হয়েছে যে সেখানে যারা মঞ্জু কিছুদিন আগেও খুলনা 2 আসনে উনি বিএনপির প্রার্থী ছিলেন এবং অল্প ভোটের ব্যবধানে উনি পরাজিত হয়েছেন। মহানগর বিএনপির এক সময়ের সভাপতি ছিলেন মঞ্জু, উনি খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং তাকে সবসময় ত্যাগী নেতা হিসেবেই বিবেচনা করা হয়। তো সেই মঞ্জুর পরাজয়টা মূলত দলীয় অন্তর্দ্বন্দ্বের ফসল, এটাই পত্রপত্রিকাতে নির্বাচনের পরে ফলাও করে লেখালেখি করা হচ্ছিল। সেই মঞ্জুকে নতুন করে প্রশাসকের দায়িত্ব দেওয়ার মাধ্যমে হয়তো বিএনপি এই বার্তাই দিতে চেয়েছে যে যে যাই করুক না কেন খুলনায় মঞ্জুর নেতৃত্বেই আগামী দিনের রাজনীতি এটা পরিচালিত হবে। একই সাথে মঞ্জুর একটি স্বচ্ছ ইমেজ আছে, মঞ্জু সবাইকে নিয়ে চলতে পারেন এরকম একটি বার্তা সবসময় তিনি সব মহলে দিতে চেষ্টা করেছেন এবং মঞ্জু সেই গ্রহণযোগ্যতা বিভিন্ন সময় অর্জনও করতে পেরেছেন। মঞ্জুর নিয়োগের মতোই আমি বলবো যে নারায়ণগঞ্জে যাকে বিএনপি বা সরকার প্রশাসক হিসেবে বেছে নিয়েছে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন। অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন কিন্তু একসময় বিএনপির হয়ে সেখানে নির্বাচন করেছেন এবং আইভি আওয়ামী লীগের প্রার্থী ছিলেন, আইভির কাছে তিনি পরাজিত হয়েছেন। কিন্তু সাখাওয়াত হোসেন সেখানে একটি নতুন রাজনীতির সূচনা কিন্তু তার মাধ্যমে হয়েছে। নারায়ণগঞ্জেও বিএনপি রাজনীতিতে নানা ধরনের অন্তর্দ্বন্দ্ব এটা রয়েছে। যেহেতু সাখাওয়াত হোসেন অ্যাডভোকেট হিসেবে নারায়ণগঞ্জে যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন, তিনি বিভিন্ন সময় বিএনপির যে নেতারা মামলা খেয়েছেন সেই মামলা লড়েছেন এবং এইভাবে তিনি বিএনপি নেতা কর্মী সমর্থক তাদের কাছে একজন প্রিয় নেতা হিসেবে যেমন পরিচিতি পেয়েছেন, পাশাপাশি সেখানকার যে সুধী সমাজ সেখানে কিন্তু সাখাওয়াত হোসেনের একটি ভালো ভাবমূর্তি আছে। সাখাওয়াত হোসেনকে বেছে নেওয়ার মাধ্যমে বিএনপি এই বার্তাটাই দিতে চেয়েছে যে নারায়ণগঞ্জ মহানগরে আগামীতে বিএনপির যে রাজনীতি হবে সেই রাজনীতিতে সাখাওয়াত হোসেনই থাকবেন প্রধান মুখ। সিলেটে কাইয়ুম চৌধুরীর এই যে নিয়োগ এটি আমার কাছে বেশ আশ্চর্যের মনে হয়। কাইয়ুম চৌধুরী কিন্তু মূলত সিলেট জেলা বিএনপি রাজনীতি করেন, তিনি কখনো মহানগরের রাজনীতি করেননি। কাইয়ুম চৌধুরী একসময়ের যুবদলের নেতা, যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন, সহসভাপতি ছিলেন। তবে তিনি সবচেয়ে বড় পরিচিতি পেয়েছিলেন সাইফুর রহমান যখন অর্থমন্ত্রী ছিলেন। সাইফুর রহমানের উনি ছিলেন এপিএস এবং ডানহাত। তো সেই হিসাবে সাইফুর রহমানের মাধ্যমে সিলেটের যে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সেই উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনায় কাইয়ুম চৌধুরীর একটি ভালো অবস্থান, ভালো প্রভাব এটা তৈরি হয়। কাইয়ুম চৌধুরী এবার সংসদ সদস্য হতে চেয়েছিলেন। তিনি যে দক্ষিণ সুরমা এই আসন থেকে তার মনোনয়ন পাওয়ার আগ্রহ ব্যক্ত করেছিলেন, কিন্তু সেখানে বিএনপি মনোনয়ন দিয়েছে একসময় যিনি তারেক রহমানের সঙ্গে লন্ডনে প্রায় লেগেই ছিলেন, যুক্তরাজ্য বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন আব্দুল মালেক, তাকে। তো বঞ্চিত কাইয়ুম চৌধুরী কিন্তু বিষয়টি মেনে নেন এবং এই যে মেনে নেওয়া তারই পুরস্কার হয়তো সিলেট সিটি কর্পোরেশনে তার প্রশাসকের দায়িত্ব পাওয়া। কাইয়ুম চৌধুরী প্রশাসক হিসাবে কতটা সফল হবেন সেটা ভবিষ্যতই বলে দেবে। সিলেট নগর নিয়ে তার কোনো ভাবনা আছে এটা অতীতে আমরা শুনিনি। হয়তো তাকে দল পুরস্কার দেবে, পুরস্কৃত করবে, এই ভাবনা থেকেই তাকে সেখানে বসানো। একইভাবে দেশে সবচাইতে বড় সিটি কর্পোরেশন কিন্তু গাজীপুর।
যদি আমরা আয়তনের দিক দিয়ে বিবেচনা করি তাহলে গাজীপুরই হচ্ছে দেশের সবচাইতে বড় সিটি কর্পোরেশন। সেই সিটি কর্পোরেশনে যাকে নিয়োগ দেওয়া হয়েছে প্রশাসক হিসাবে শওকত হোসেন সরকার, তিনি একজন শ্রমিক নেতা, পরিবহন নেতা। শওকত হোসেন সরকার যেন অনেক বড় প্রোফাইলের নেতা বিষয়টি তেমন না, তবে যেহেতু গাজীপুরে সরকার পরিবারের একটি বড় প্রভাব আছে, তো সেই প্রভাবকেই হয়তো বিএনপি কাজে লাগাতে চেয়েছে এবং সেই কারণে তাকে হয়তো সেখানে নিয়োগ দেওয়া হয়েছে। তবে গাজীপুরের এই প্রশাসক নিয়োগ কতটা সঠিক হয়েছে, কতটা সঠিক হয়নি, সেটা নিয়ে শুরু থেকেই একটা আলোচনা, গুঞ্জন এটা শুরু হয়েছে যে আরও অন্য কাউকে দেওয়া যেতে কিনা। সেটা একান্তই বিএনপির বিবেচনা, সেটা এলজিআরডি মন্ত্রী বা মন্ত্রণালয়ের বিবেচনা। ভবিষ্যতে তারা কতখানি তাদের কাজের মাধ্যমে মানুষের সামনে নিজেকে উপস্থাপন করতে পারবেন সেটা সময়ই বলে দেবে। আমি যেটা বলতে চাই যে এই যাদেরকে সরকার নিয়োগ দিয়েছে, এটা তো মূলত একটা রাজনৈতিক নিয়োগ। এই নিয়োগের মাধ্যমে একটা বার্তা কিন্তু খুবই পরিষ্কার যে যারা বিভিন্ন সময় বিএনপির রাজনীতিতে যারা ত্যাগ স্বীকার করেছে, যারা দলের বিভিন্ন সিদ্ধান্ত মেনে নিয়েছে, তারা পুরস্কৃত হবে। এই প্রশাসকগণ সিটি কর্পোরেশনের নাগরিকদের নাগরিক সুবিধা কতক্ষণ নিশ্চিত করতে পারবেন, কতটা মানুষের দৈনন্দিন যে সমস্যা সেটা সমাধান করতে পারবেন, সেটা তো সময়ই বলে দেবে। তবে যদি অল্প সময়ের জন্য তাদের এই নিয়োগ হয় তাহলে সেটি তাদের পারার কথা না, এবং তারা কেউ নিজেকে অতীতে মেয়র হিসাবে দেখতে চেয়েছেন কি চাননি সেটাও কিন্তু বিবেচনায় আমাদের নিতে হবে। এই 6 জনের মধ্যে 3 জনের সিটি কর্পোরেশন সম্পর্কিত কিছু অভিজ্ঞতা অথবা সিটি কর্পোরেশনের চিন্তাভাবনা আছে। আব্দুল সালাম, তিনি ডেপুটি মেয়র ছিলেন, সেই হিসাবে তার এক ধরনের অভিজ্ঞতা। নজরুল ইসলাম মঞ্জু খুলনা সিটি কর্পোরেশনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন, যদিও তিনি জয়ী হতে পারেননি, কিন্তু অতীতে তিনি ওই সিটি কর্পোরেশনের যে আওতাধীন এলাকা সেই এলাকার উনি সংসদ সদস্য ছিলেন। আর নারায়ণগঞ্জের সাখাওয়াত হোসেন, তিনিও বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন। অতএব সিটি কর্পোরেশন নিয়ে একটি ভাবনা তার আছে বা ছিল, এটা আমরা ধরে নিতেই পারি। কিন্তু শওকত হোসেন সরকার অতীতে মেয়র হতে চেয়েছেন এরকম আমরা শুনিনি। কাইয়ুম চৌধুরী, তিনি মেয়র হতে চেয়েছেন শুনিনি। শফিকুল ইসলাম মিল্টন, তিনি তো মেয়র হতে চাননি, এটা আমরা জানি। তো শফিকুল ইসলাম মিল্টন এই যে সুযোগটি পেলেন, এই সুযোগের মাধ্যমে তার যে সংসদীয় এলাকা তিনি যে নতুন করে সাজাতে পারবেন এবং চেষ্টা করবেন, এটাও কিন্তু পরিষ্কার। আমরা সবাই জানি যে ঢাকা শহরে আসলে সংসদ সদস্যদের কাজ খুবই সীমিত, প্রায় নেই বললেই চলে। এখানে মূলত সিটি কর্পোরেশনের কাজগুলোই দৈনন্দিন এবং এটা খুব দ্রুত মানুষের চোখে পড়ে। শফিকুল ইসলাম মিল্টন যদি এই যে দায়িত্বটা পেলেন প্রশাসক হিসাবে, তিনি যদি তার যে নির্বাচনী এলাকা সেই নির্বাচনী এলাকার মানুষকে দেখভাল করতে চান, তিনি চাইলেই করতে পারবেন। এবং এটা কিন্তু জামাতের যিনি প্রার্থী বা এখন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান, তার জন্যে এক ধরনের বড় একটা চ্যালেঞ্জ। তা আমরা এই যে নবনিয়োগকৃত প্রশাসক তারা কতখানি সফল হন, তাদের কাজগুলো আমরা দেখতে থাকি এবং আগামীতে তাদের এই কাজের মাধ্যমেই তাদেরকে মূল্যায়ন করা যাবে, তাদের কাজের মূল্যায়ন করা যাবে, এটাই মনে করি। সবাইকে ধন্যবাদ।